কতটা লজ্জা, হেয়া, পড়াশোনা না জানা, নির্বোধ, অবোধ, স্বৈরাচারী, মিথ্যাচারী হলে তৃণমূল কংগ্রেসের যোগ্য সদস্য হওয়া যায়, মুখপাত্র হওয়া যায়, সেটা আজকে পশ্চিমবঙ্গের মানুষ আরেকবার দেখে ফেললো। আজকে যে ভাই বোনদের জীবনে চরম থেকে চরম স্থায়ী অন্ধকার এনে দিল, যে অ্যাপিলের পরে আবার কোনোদিন রিট পিটিশনের জায়গাটাও প্রায় শূন্য হয়ে গেল, সেই জায়গাতে কিন্তু তৃণমূল কংগ্রেস তার কৌশলটাকে প্রথম দিন থেকে চালু করেছিল। এই সরকার শুধু দুর্নীতিটাকে আড়াল করার পদ্ধতি জানে না, দুর্নীতিটার থেকে নিজেকে সরিয়ে আনতে বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গাও লাগিয়ে দিতে পারে। দাদা, আমরা একেবারেই যেমনটা দেখতে পেলাম, এই এসএসসির যে নতুন নির্দেশ তাতে বলা হয়েছে যে 31শে ডিসেম্বর অবধি সময়সীমাটা এক্সটেন্ড করা হলো। ঠিক এর মধ্যে তৃণমূলের পক্ষ থেকে আমরা একাধিক পোস্ট দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, যে যারা এই নাকি 20,000 শিক্ষকদের চাকরি নিতে গেছিল, তাদের পেটে লাথি মারতে গেছিল, তাদের নাকি বাড়া ভাতে ছাই পড়লো, এমনটাই পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য। কি বলবেন? মানে ছড়াকার দেবাংশু ভট্টাচার্য, হ্যাঁ ঠিকই তো, ও তো অনেক কিছুই করে, চোকাটে শুয়ে থাকে, তারপরে ওকে ডিঙ্গিয়ে দুর্নীতিগ্রস্তরা দলে ঢুকে পড়ে। ওর কথা ছাড়ুন, আমি বলছি যে কতটা লজ্জা, হেয়া, পড়াশোনা না জানা, নির্বোধ, অবোধ, স্বৈরাচারী, মিথ্যাচারী হলে তৃণমূল কংগ্রেসের যোগ্য সদস্য হওয়া যায়, মুখপাত্র হওয়া যায়, সেটা আজকে পশ্চিমবঙ্গের মানুষ আরেকবার দেখে ফেললো। আমি এই কারণেই বলছি যে আজকে তৃণমূল চাকরি চুরির দুর্নীতিটাতে নৈতিকভাবে জয় পেল। আজকে তৃণমূল নৈতিকভাবে জয় পেল দুর্নীতিটায়। আমি সুপ্রিম কোর্টের রায় নিয়ে কথা বলছি না, সুপ্রিম কোর্টকে যেমন বোঝানো হয়েছে তেমনই তারা বুঝেছে। যেখানে রাজ্য সরকার তার শিক্ষামন্ত্রী বারবার বিভিন্ন চ্যানেলে স্নো পাউডার মেখে বারবার বলে যাচ্ছেন আমাদের কাছে যোগ্য অযোগ্যের তালিকা আছে, তারপরেও আজকে কেন আপনারা যোগ্য অযোগ্যের তালিকা দিলেন না? কেন আপনাদের পুরনো স্ট্যান্ডে বজায় থেকে আজকে কিউরিটি পিটিশন দাখিল না করে একটা ছোট্ট অ্যাপিলের মাধ্যমে এদেরকে কয়েকদিনের জন্য বিকল্পভাবে রেখে নতুন রিক্রুটমেন্টে এগোনোর কথা আপনাকে সওয়াল করতে হলো কেন? কারণ আলু পটল ঝিঙ্গের দরে আপনারা চাকরিটা বিক্রি করেছেন। যোগ্য অযোগ্য সেগ্রিগেট করলে মমতা ব্যানার্জির সিংহাসন কয়েক মিনিটের মধ্যে উঠে যাবে। এরা মারধর করবে যারা দুর্নীতিগ্রস্তরা পয়সা দিয়ে চাকরি পেয়েছে, মমতা ব্যানার্জি জানে। তাই যেন তেন প্রকারণে এইদেরকে সুপ্রিম কোর্টের ঘাড়ে বন্দুক রেখে আউট করে দিতে পারলে নতুন রিক্রুটমেন্ট হবে, এই দুর্নীতিগ্রস্তদেরও বাঁচানো গেল। আবার নতুন রিক্রুটমেন্টে 22 লক্ষের মধ্যে অ্যাপ্লিকেশন জমা পড়লে সেখানেও নতুন 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 করে উপার্জনের জায়গাটা তৈরি হবে, নতুন নতুন করে সেখানটা চাকরি বিক্রি করার সুযোগ তৈরি হবে। আমি আপনাকে পরিষ্কার বলছি, এই যে কৌশলটা মমতা ব্যানার্জি আজকে নিল, এই দ্বিবিধ কৌশলে কিন্তু তার 22 লক্ষের মধ্যেও আবার নতুন করে দুর্নীতির জায়গাটা তৈরি হলো। অর্থাৎ তৃণমূলের এই দুর্নীতিটাকে জাস্টিফাই করা গেল, 22 লক্ষের মধ্যে নতুন দুর্নীতির পথটা তৈরি হলো। সামনে 26-এর নির্বাচন, প্রচুর পয়সা দরকার নির্বাচন চালাতে গেলে তৃণমূল নেতা মন্ত্রীদের। আমি আপনাকে পরিষ্কার বলছি, আজকে যে ভাই বোনদের জীবনে চরম থেকে চরম স্থায়ী অন্ধকার এনে দিল, যে অ্যাপিলের পরে আবার কোনোদিন রিট পিটিশনের জায়গাটাও প্রায় শূন্য হয়ে গেল, সেই জায়গাতে কিন্তু তৃণমূল কংগ্রেস তার কৌশলটাকে প্রথম দিন থেকে চালু করেছিল। তার প্রমাণ দেখুন, শিক্ষা দপ্তর চিঠি করেছে 4 তারিখ 4 এপ্রিল, কাকে? এসএসসি কে। আপনারা অ্যাফ্রেশ রিক্রুটমেন্ট সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে অ্যাফ্রেশ রিক্রুটমেন্টের জন্য প্রসেস শুরু করুন। অর্থাৎ এদের এই 26,000 নিয়ে কোনো রকম মাথা ব্যথা ছিল না, কোনো না। প্রথম এদের মাথা ব্যথা ছিল নিজের ক্যাবিনেট এবং মুখ্যমন্ত্রী এবং তাদের 42 জনের ক্যাবিনেটের নেতা মন্ত্রীকে বাঁচানো, এটা সফল হয়ে গেছে তারা। দ্বিতীয় যে টার্গেট ছিল দুর্নীতিগ্রস্তদের বাঁচিয়ে দলটাকে বাঁচানো, সেটাও সফল করলো। তৃতীয় যে এটা 22 লক্ষের মধ্যে নতুন করে চাকরি বিক্রি করা, সেটাও তারা আগামীতে সফল হবে, আপনি বলে দিচ্ছি। আমার কথাটা হচ্ছে, যেখানে শিক্ষা দপ্তরের সক্রিয় হয়ে সেগ্রিগেটেড লিস্ট জমা দিয়ে আজকে একটা সুস্থ স্থায়ী সমাধান করা উচিত ছিল বলে আমাদের প্রত্যেকের মনে হয়। তৃণমূল নেত্রীও তাই বলেছেন। সেখানে গিয়ে তৃণমূলের নেতা মন্ত্রীরা আজকে সাময়িক রিলিফকে দেখাতে চাইছেন বিরোধীদের পরাজয়, যারা এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন তাদের পরাজয়, এবং চাকরিজীবীদের জয়, তৃণমূলের জয়। এটা কত বড় ভাওতাবাজি
বাংলার মানুষ কিন্তু বুঝে ফেলেছে। এই ভাউতাবাজির থেকে সতর্ক হন আপনারা। যে ছেলে মেয়েগুলো আজকে স্কুলে ফিরে যাবে, ভাবুন তো 31শে ডিসেম্বর আপনি একজন আসামি খাড়া করে দিলেন আদালতে, কোনো তথ্য প্রমাণ সামনে না এনে, তিনি অপরাধী না নিরপরাধী তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে অপরাধী তাকে প্রমাণ করলেন, ফাঁসির অর্ডারটা ইস্যু করলেন 31শে ডিসেম্বর। তারপরে তাকে বলছেন অন্তর্বর্তী আদেশ দিয়ে আপনি 31শে ডিসেম্বর অবধি সুখে শান্তিতে সংসার করুন। এই যে ভয়ানক, এটা তার চাইতে বরং ওদের চাকরিটা না থাকলেই বোধহয় ওরা ভালো থাকতো। আজকে এই দুরু দুরু বুক নিয়ে ওদের স্কুলে যেতে হবে, সহকর্মীদের প্রচুর গঞ্জনা, ছাত্র ছাত্রীদের একটা সন্দিগ্ধ চোখ, অভিভাবকদের একটা সন্দেহ, সামগ্রিকভাবে সমাজের একটা উপেক্ষা নিয়ে তাদেরকে চাকরিটা করতে হবে এবং অনেক ধরনের বিভিন্ন ধরনের কটূক্তির সম্মুখীন হতে হবে। কারণ ওরা জানে তাদের দায়িত্বটা 31 তারিখ অবধি, তারপরে ওদের চাকরি নেই, ভবিষ্যৎ কি তারা জানে না। নতুন করে চাকরিতে পরীক্ষা দিলে ওরা পেরে উঠতে পারবে কিনা সেটাও যথেষ্ট প্রশ্ন। কারণ ইতিমধ্যেই কিন্তু ওরা অনেকটা পড়াশোনার থেকে ডিটাচড হয়ে গিয়ে কর্মজীবন সংসার জীবনে ঢুকে পড়েছে। এই জায়গাটা একটা প্রশ্ন। আগামীতেও যে পরীক্ষাটা সুস্থভাবে সরকার নেবে তারও তো কোনো রকম অ্যাসুরেন্স এই সরকার দিতে পারবে না। কারণ এই সরকারের তো 43টা দপ্তর, মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট এর প্রত্যেকটাই দুর্নীতিতে প্রমাণিত, হাইকোর্টের নির্দেশে প্রমাণিত। আমি বলছি এই জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে জেগে উঠতে হবে। কারণ এই সরকার শুধু দুর্নীতিটাকে আড়াল করার পদ্ধতি জানে না, দুর্নীতিটার থেকে নিজেকে সরিয়ে আনতে বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গাও লাগিয়ে দিতে পারে। এটা কিন্তু আমরা ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মানুষ দেখে ফেলেছি। সাধু সাবধান। আপনার চ্যানেলের মাধ্যমে অসংখ্য এই সব হতভাগ্য ভাই বোন, আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমাদের একটাই আমার রিকোয়েস্ট, ধৈর্য ধরুন আর লড়াইয়ের ময়দান ছাড়বেন না। কিছু একটা যদি করা সম্ভব হয় আমরা পাশে। দাদা, এই যে একেবারেই আপনি যেমনটা একটু আগে বলছিলেন যে যোগ্য অযোগ্যের তালিকা, আমরা দেখতে পেয়েছিলাম যে এসএসসির পক্ষ থেকে একটি ইমেল করা হয়েছিল শিক্ষা ভবনে, সেখানে নাকি যোগ্যদের 19,000-এর মতন তারা বাছাই করে সেই তালিকায় মেল করেছিল। এখানে সেক্ষেত্রে 31 তারিখ অবধি তো সময়সীমা বাড়ানো হলো, তাহলে ব্রাত্য বসু যে বললেন 21 তারিখের মধ্যেই সেই তালিকা তিনি দেবেন। আমি বলছি ব্রাত্য বসু কিভাবে বলেছেন, কোন অবস্থায় বলেছেন মাননীয় শিক্ষামন্ত্রী আমি জানি না, ঠিক আছে? কারণ উনি দিনে অনেক সময় লোকে বলে, আমি জানি না, উনি বিভিন্ন স্তরে থাকেন, কি কারণে কিভাবে বলেছেন জানি না। 21 তারিখে উনি যোগ্য অযোগ্যের তালিকা দেবেন। 21 তারিখে যদি দেবেন তার মানে যোগ্য অযোগ্যের তালিকাটা আছে, আমি প্রথম থেকেই বলছি, আমি তার কথা ধরে নিয়ে, তাহলে আজকে দিলেন না কেন সুপ্রিম কোর্টে? সুপ্রিম কোর্ট যখন বলছে মে মাসের মধ্যে অ্যাপ্লিকেশনের যে ইয়েগুলো 22 লক্ষের মধ্যে নতুন করে মানে এক্সাম করার ইন্টারভিউ প্রসেস গুলো কমপ্লিট করার জন্য প্রসিডিওরটাকে ক্লিয়ার করতে হবে, সেটা শুরু হয়ে যাওয়া মানে তো এই যোগ্যদের সেগ্রিগেশন লিস্ট জমা দিয়েও কোনো লাভ হবে না। আমি আপনাকে বলছি সরকারের কাছে প্রথম থেকে সমস্ত কাগজ আছে। আরটিআই করলে মাঝে মধ্যেই তো সিএসসি এসএসসি কাগজ দিয়েছে, আরটিআই যখনই যে করেছে ক্যান্ডিডেট, আরটিআই ওএমআর শিট দেওয়া হয়েছে, সব আছে। এরা দিতে ভয় পাচ্ছে একটাই কারণে, কারণ টাকার বিনিময়ে যেভাবে বিক্রিটা হয়েছে একটা বড় অংশের চাকরি, তারা কিন্তু কেউ ছেড়ে দেবে না। চাকরি চলে গেলে ছেড়ে দেবে না, শুধু টাকা নেবে নয়, পেটাবে। পশ্চিমবঙ্গের কোনো গাছের গোড়া ফাঁকা থাকবে না, তৃণমূল দলটা ওভার দ্য নাইট উঠে যাবে, এক রাতে উঠে যাবে। এইটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী দেওয়াল লিখনটা জানেন। তাই যেন তেন প্রকারণে এই দুর্নীতিটাকে জাস্টিফাই করার জন্য এই ধরনের ছলচাতুরির আশ্রয় নিলেন। ধরুন 21 তারিখে সেগ্রিগেশনটা জমা দিল, ইয়েতে পোর্টালে তুললো, ওয়েবসাইটে তুললো, কি আছে? সিবিআই এর হলফনামার ভিত্তিতে হাইকোর্টের নির্দেশে এরা ওএমআর শিট করেছিল, আপলোড। কি হয়েছিল? তারা কি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল লিস্টটা? সুপ্রিম কোর্ট হাইকোর্টে কিন্তু জমা দেয়নি। যেটা দিয়েছিল সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে 5,500, সেখানে র্যাঙ্ক জাম, তারপরে প্যানেল বহির্ভূত, প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়া ক্যান্ডিডেট, এদেরকে কিন্তু দেখানো হয়নি, তাই ওটা বাতিল হয়ে যায়। অর্থাৎ এরা সেগ্রিগেশন করবে না, বৃহত্তর দুর্নীতিটাকে বাঁচাতে নতুন একটা দুর্নীতি করার লক্ষ্য নিয়ে। অর্থাৎ এদের উদ্দেশ্য কিন্তু একাধিক। এটা কি সেই মুখ্যমন্ত্রীর প্ল্যান এবিসিডি? না, এ তো হয়ে গেছে, পেটে লাথি মেরেছে, চ্যাংদোলা করে মাননীয় শিক্ষকদের তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করেছে,
পিঠে লাত মেরেছে, বুকে লাথি মেরেছে। তাহলে আপনি বলতে আহ, প্ল্যান বি? এটা মুখ্যমন্ত্রীর সেই প্ল্যান বি। আমি ভয় পাচ্ছি সিডিইএফ, অর্থাৎ এই সিডিইএফ আবার সেই 17 কলায় দুর্নীতি করে 26,000-এর চাকরি বিক্রি, 26,000-এর মধ্যে একটা বড় অংশের কাছে চাকরি বিক্রি, সিবিআই এর কথা অনুযায়ী 17 কলা বা প্রাইমারির চাকরি বিক্রি বা কলেজ সার্ভিসের চাকরি বিক্রির মতন সিডিইএফ মুখ্যমন্ত্রীর কথিত এই প্ল্যানগুলো কি আবার রেডি হচ্ছে না তো? যে 22 লক্ষ অ্যাপ্লাই হবে, নতুন করে চাকরি বিক্রি হবে, নতুন করে ভোটের ময়দানে তারা ওই টাকায় ভোটে লড়বে, কিনবে, ভোটার কিনবে, ভাতা কিনবে, ক্লাবকে কিনবে, অস্ত্র কিনবে, বোম কিনবে, গুন্ডা কিনবে, ভোট লুট করবে, আবার ক্ষমতায় আসীন হবে। আমি ওই ভয়গুলো পাচ্ছি। দেখুন, এ বি তো আমরা দেখে ফেললাম প্রকাশ্য। এ বি যদি এত ভয়ানক হয়, সিডিইএফটা কেমন? বাংলার মানুষ হিসেবে, শিক্ষক হিসেবে আমি কিন্তু ওটা ভেবেই আতঙ্কিত হচ্ছি, কম্পিত হচ্ছি। জানি না কি আমাদের লেখা আছে কপালে, অদৃষ্টে।